ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান। অ্যাওয়ে জার্সির পর এবার নতুন হোম জার্সি প্রকাশ করলো বাফুফে। সাদা রঙের এই জার্সি এরই মধ্যে নজর কেড়েছে দেশের ফুটবল প্রেমীদের। ভিন্নধর্মী থিমে রুচিশীল লাল রঙের জার্সি হৃদয়ে বাংলাদেশ ডিজাইন করে আলো কেড়েছিলেন ডিজাইনার তাসমিত আফিয়াত আর্নি। এবার সাদা রঙের জার্সিতে হৃদয়ের স্পন্দন নামের নতুন বার্তা দিলেন আর্নি। জার্সিটি পাওয়া যাচ্ছে প্রস্তুতকারী প্রতিষ্ঠান দৌড় এর ওয়েবসাইটে। গত বছর অক্টোবরে বদলে যাওয়া এক বাংলাদেশে ক্রিকেটের ছায়ায় প্রায় হারিয়ে যেতে বসা ফুটবলের দায়িত্ব নেন তাবিথ আওয়াল। গত 6 মাসে নতুন সভাপতির হাত ধরে বদলেছে অনেক কিছুই। হামজা চৌধুরীর মতো ফুটবলার যখন মাঠ মাতিয়েছেন লাল সবুজের হয়ে, তখন নতুন করে দিন বদলের হাওয়া লেগেছে বাঙালির প্রিয় খেলা ফুটবলে। ভালোবাসার রংটা একই ছিল, তবে সেই লাল জার্সির গল্পটা বদলে গিয়েছিল বাংলাদেশের নতুন অ্যাওয়ে জার্সিতে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন জার্সি হৃদয়ে বাংলাদেশ শুধু একটি পোশাক নয়, বরং এটি ইতিহাস, সংস্কৃতি এবং জাতীয় গর্বের প্রতীক বলেছিলেন নতুন এই জার্সির ডিজাইনার তাসমিন আফিয়াত আর্নি। মিনিমাল আর রুচিশীল ডিজাইনে তৈরি এই জার্সি ফুটবলের প্রতি বাংলাদেশের আবেগকে প্রকাশ করেছিল নতুনভাবে, যেখানে প্রধান আকর্ষণীয় দিক ছিল জার্সি জুড়ে বয়ে চলা বাংলাদেশের প্রধান নদীগুলোর প্রবাহ। দেশের ফুটবল জার্সিতে এমন ব্রেক থ্রুর পর অপেক্ষা ছিল জামাল তপুদের হোম জার্সির জন্য, যে জার্সি পরে 10 জুন দেশের মাটিতে প্রথমবার ম্যাচ খেলতে নামবেন বাংলার ফুটবলে সবচেয়ে বড় সুপারস্টার হামজা চৌধুরী। বৃহস্পতিবার ফুরিয়েছে সেই অপেক্ষাও। বাংলাদেশ ফুটবল দলের নতুন হোম জার্সি প্রকাশ করেছে বাফুফে। এবারও আর্নির হাতের ছোঁয়ায় বদলে গেছে রং। প্রচলিত লাল সবুজের বাইরে গিয়েই এবার সাদা রঙে মোড়ানো হয়েছে ভিন্ন মাত্রার এক জার্সি, এরই মধ্যে যা বাড়তি নজর কেড়েছে এদেশের ফুটবল প্রেমীদের। কাঁধ ও হাতা আর গলায় অবশ্য রয়েছে লাল সবুজের ছোঁয়া। পতাকার প্রতীকী উপস্থিতি থাকছে হাতের নিচের দিকে, যা জার্সিকে দিয়েছে একটি ঐকতানের বার্তা। জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান দৌড় এক আবেগঘন বক্তব্যে জানিয়েছে, এটি কেবল এক টুকরো কাপড় নয়, এটি একটি বার্তা যা হৃদয়ের স্পন্দনে বাজে। আপনি যেখানেই থাকুন না কেন, এই জার্সি পরার অর্থ আপনি বাংলাদেশের জন্য একই স্বপ্নে দৌড়াচ্ছেন। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। দিন বদলের কথা বলছিলাম। আসলে ফুটবলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি থেকে শুরু করে সবকিছুতে একটা অন্যরকম উন্মাদনা, এবং এই উন্মাদনায় ভিন্ন রং দিয়েছে যার জার্সি, যার ডিজাইন করা জার্সি, তার নাম তাসমিত আফিয়াত আর্নি। তার কথাই বলছিলাম, সরাসরি তিনি যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। আর্নি, প্রথমেই অভিনন্দন জানাতে চাই আপনাকে। আসলে অ্যাওয়ে জার্সির যে ডিজাইনটা ছিল, তারপর হোম জার্সির জন্য অপেক্ষা ছিল, দুটোই সাকসেসফুল এবং দুটো নিয়ে অনেক বেশি কথা হচ্ছে। সমর্থকরাও আগ্রহ ভরে অপেক্ষা করছেন কখন সেই জার্সিটা গায়ে তুলবেন, হামজার খেলা দেখবেন। তো প্রথমেই অভিনন্দন বার্তা জানাচ্ছি যমুনা টেলিভিশন থেকে আপনার জন্য। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি ভাইয়া। প্রথমে অভিনন্দন বার্তা, এবং সেই সঙ্গে জানতে চাই সেটা হচ্ছে এই জার্সিটা নিয়ে খুব বেশি এখনো পর্যন্ত কথা হয়নি। হৃদয়ের স্পন্দন সাদা রঙে রাখা, শুধুমাত্র এই জার্সির পেছনের গল্পটা এবং ওভারঅল এই যে দুটো জার্সি ডিজাইন করলেন, এটা নিয়ে নিশ্চয়ই অন্যরকম এক সাড়া পেয়েছেন, সেটা নিয়ে একটু শেয়ার করবেন দর্শকদের। জি ভাইয়া, ধন্যবাদ। অবশ্যই আমি জার্সিটা আমি অনেক গ্রেটফুল। অবশ্যই বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আমি এটার জন্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য। কিন্তু এখানে অনেকগুলি থাকে যে কি একদম মানে একটা ডিজাইন তো শুধু একজন করে না। একটা ডিজাইন আমি সুন্দর করে করার পর যেটা হয় যে তারপর হলো বোর্ড অফ ডিরেক্টর যেটা দেখে, ওটার মধ্যে কিছু হয়তো ইনস এন্ড আউটস থাকে। যেমন এবার যে সাদা যে জার্সিটা করা হয়েছে, সাদা রংটা কিন্তু আমাদের প্রি সিলেক্টেড ছিল, সেটা সাদাতেই আসলে কাজটা করা হবে। তো এখন একটা জিনিস যখন প্রি সিলেক্টেড থাকে যে এখানে হলো কি একটা ডিজাইনার বা একটা ক্রিয়েটিভ ডিরেক্টরের অনেকগুলি জায়গা হলো ছোট হয়ে যায়। আমার ক্ষেত্রে তার ভিন্ন কোনো কিছু না। কিন্তু আমি যখন লাল জার্সিটা পরেছিলাম আর ওটা মানুষ খুব সুন্দর করে সাদরে গ্রহণ করেছে, মানুষ পছন্দ করেছে, তো আমি প্রতিবারই হলো বাংলাদেশকে আসলে কানেক্ট করতে চাই আমার জায়গা থেকে। এবারও তার ভিন্ন কোনো কিছু হয়নি। তো আমি চাচ্ছিলাম যে বাংলাদেশের আরো কি কি রুট আছে যেগুলিকে আমি একসাথে একটা জার্সির থ্রুতে প্রেজেন্ট করতে পারি। কারণ গ্লোবাল জায়গায় যখন একটা কাজ যায়, তখন কিন্তু ওই প্রতিটা মানুষ কিন্তু বাংলাদেশকে নিয়ে যায়। তো এখানে আমার যেই জার্সির থিমটা ছিল সেটা হলো যে বাংলার স্পন্দন, তো বিটস অফ বেঙ্গল। তো ওই থিম থেকেই আসলে পুরোটা জার্সি করা। এখানে হলো আমরা যদি জার্সিটাকে দেখতে যাই, পুরো জার্সির মধ্যে হলো শোল্ডার লাইন থেকে শুরু করে আমাদের স্লিভস এর মধ্যে যেই কাজটা আছে সেটা হলো একটা জামদানির প্যাটার্ন। জামদানি অবশ্যই আমাদের আলাদা করে বলার কোনো কিছু নাই, যে ঢাকায় জামদানিটা আমাদের দেশকে কত সুন্দর করে কানেক্ট করে। তো এই পুরোটা এই জামদানির
প্রত্যেক জামদানির একটা মোটিভ যেটা ডিজাইন করা হয়েছে সেটা হলো বাংলার একটা বাঘের চেহারা দিয়ে, বাংলার বাঘের ফেস দিয়ে। বাঘের এই ফেসটা হলো সিমেট্রিক, আমাদের গোল্ডেন রেশিওকে মেনটেন করে পুরো ডিজাইনের অ্যাঙ্গেল থেকে ওভাবে করে করা। আর বাংলার ওই বাঘটাকে, যে জামদানির ওই যে মোটিভটা আছে, ওই বাঘটাকে আসলে দেখলে বোঝা যাবে যে ওই বাঘের কানের যে শেপটা, সেটা আসলে আমাদের যে জাতীয় মাছ ইলিশ, ওই ইলিশ মাছের শেপ থেকে নেয়া। আর আমাদের নাকের উপরের যে পোর্শনটা, সেখানে হলো আমাদের যে জাতীয় পাখি দোয়েলের শেপটাকে হলো উপর থেকে আসলে নেওয়া হয়েছে। তো এই পুরোটা কম্বাইন্ড যদি আমরা বলি যে একটা, যেমন আমাদের সুন্দরবন, যে বনটা, এই একটা বন কিন্তু সবসময় গঠন হয় হলো একটা পশু, পাখি, মাছ এগুলি দিয়ে। তো এখানে হলো অনেকগুলি, মানে আমাদের বাংলাদেশের অনেকগুলি রুটকে কানেক্ট করেছে। সুন্দরবনকে কানেক্ট করেছে, আমাদের যে জাতীয় পশু পাখি, তারপর মাছ ওটাকে কানেক্ট করেছে, তারপর জামদানি আমাদের যে ঐতিহ্য ওটাকে কানেক্ট করেছে। তো এই জার্সিটা যখন গায়ে জড়িয়ে আসলে সবাই আসলে নামবে তখন মাঠে, তো আমি এখানে হলো এর আগের বার আমি যে কোটটা আমি করেছিলাম যে আমাদের প্রতিটা খেলোয়াড় ছিল হলো হীরার টুকরা, এইবার হলো আমার কাছে হলো প্রতিটা আমাদের খেলোয়াড়কে আমি আসলে বলছি যে কি বাঘের বাচ্চা। তো এটা হলো কি অনেকটাও যে আদর করে বা আমাদের জায়গা থেকে হয় না যে কি আমরা ইন্সপায়ার করি যে, তো ওরা যখন গায়ে যখন জার্সিটা জড়াবে তখন যেন ওদের ওই রেসপন্সিবিলিটিটা থাকে যে কি আমাকে বাঘের সাথে তুলনা করা হচ্ছে, তো আমার খেলার জায়গাটাও ওতভাবে করে রেসপন্সিবল হতে হবে। না, দুর্দান্ত। এবং আসলে অনেক আগে থেকেই ক্রিকেটের জার্সি কিংবা ফুটবলের জার্সি এগুলো নিয়ে তো একটা উন্মাদনা বাংলাদেশে থাকেই। ফুটবলটা থেকে একটু আসলে দর্শক সমর্থকরা মুখ ফিরিয়ে নিয়েছিল মাঠের পারফরমেন্স থেকে সবকিছু শুরু করে। তবে এবার এই যে পরিবর্তন, তাবিথ আউয়াল আশা এবং হামজা চৌধুরী অন্তর্ভুক্তি, সামির চোম তিনি আসছেন এবারের ঘরোয়া ম্যাচটা খেলতে, সব মিলিয়ে অন্যরকম একটা উন্মাদনা। কি মনে হয় আসলে একটা পজিটিভ মাইন্ডসেট কিংবা দৃষ্টিভঙ্গিটা বদলাতে সব সেক্টরে বাংলাদেশে কোন জায়গাটা বাধা? আমি যদি একটু অন দ্যাট নোট বলি যে সোশ্যাল মিডিয়ায় একটা ছবি আপনি শেয়ার করেছিলেন একবার, ভিডিও ক্রিকেটের, এবং লিখেছিলেন যে জার্সিটা আসলে কে ডিজাইন করেছে। তো টাকা পয়সা কিংবা অর্থ করে আমরা জানি যে বিসিবি বা অন্যান্য বোর্ডের যথেষ্ট থাকে, তো একটু রুচিশীল আসলে পরিবর্তন যদি করতে চাই আমরা, সেখানে কি বাধা হয়ে দাঁড়ায় বলে মনে হয়? কেন ক্রিকেটেও আমরা কিন্তু একটা ভালো জার্সির জন্য অনেক বেশি অপেক্ষা করার পর দুই একটা পেয়েছি, যেমন 23-এর বিশ্বকাপ জার্সিটা দেখে, যেটা এই থিমে করা হয়েছিল, জামদানি থিমে, অনেক প্রশংসা কুড়িয়েছিল। তো কি মনে হয় আসলে এই জায়গাগুলোতে কাজ করে পরিবর্তন তো আসলেই সম্ভব, বাধাটা আসলে কি? আমার মনে হয় ভাইয়া, আমার জায়গা থেকে বলবো যে কি প্রতিটা, আমাদের দেশটা এখনো ডেভেলপিং একটা কান্ট্রি। হ্যাঁ, আপনি তো এই জায়গায় হলো কি মানুষ ভালো কাজ করতে চাচ্ছে, আরেকটা হলো ভালো কাজ করার মতো, দেশকে ভালোবাসার মতো এমন অনেকেই আছে যারা হলো দেশকে রিপ্রেজেন্ট করতে চায়। শুধু আমি একা না কিন্তু, আর আমি একাও কিন্তু আসলে দেশকে কখনো একদম উপরে উঠে নিয়ে যেতে পারবো না। প্রত্যেকের জায়গা থেকে কাজ করতে হবে। ক্রিকেটের জায়গায় আমি বলবো যে শুধু টাকা পয়সা না, একই জায়গায় কি আপনি যে বোর্ড অফ ডিরেক্টরস বা যে মানুষগুলি আসলে ক্রিকেট বা ফুটবল বা যে এই অর্গানাইজেশন গুলিতে আছে, তাদেরকে আসলে ভালো ডিজাইনার বা ক্রিয়েটিভ ডিরেক্টর যাদের হলো এই জায়গাতে হলো তাদের একটা এক্সপিরিয়েন্স আছে, ওই জায়গা থেকে ওদেরকে আসলে নিয়ে আসতে হবে যে আমি কাকে আসলে হায়ার করছি, যে যার কি আসলে মানে যে ডিজাইনের আইডিয়াটা ভালো আছে, যে ইন্টারন্যাশনাল লেভেলের কাজগুলি করে আসছে, যে দেশকে আসলে ভালোবাসে, ওই জায়গাগুলিকে রুটগুলিকে কানেক্ট করতে পারে, নাকি যে হলো আমার ভাইয়ের বন্ধু, মানে যেটা নেপোটিজমকে আমরা যেটা বলি। তো এখন হলো কি অন্যান্য সেক্টরের মধ্যে যেটা হলে দেখা যায় যে নেপোটিজমটা একটু বেশি কাজ করে, আই এম সো সরি টু সে দ্যাট, এইটাই হয়। তো সেখানে হলো কি আপনি যতই ভালো কাজ করেন না কেন, তো ওইখানে হলো কি যে কি না, ও হলো ওর, মানে ওর ভাইয়ের ছেলে, ওর বোনের এটা, আমার ফ্রেন্ড এটা, তো ওই জায়গা থেকেই ওরা শুধু এসে পড়ে। আর সেই ক্ষেত্রে হলো আপনি ভালো কাজের মান কখন নির্ধারণ করবেন? আপনি যদি কম্পিটিশনেই না যান, আপনি যদি খুঁজেই না বের করেন। তো আমার মনে হয় যে ক্রিকেট হোক বা ফুটবল হোক, এখানে হলো মানে ভালো ভালো বাইরের এখন খেলোয়াড়রা আসছে আমাদের দেশে, যাদের হলো মানে ইন্টারন্যাশনালি একটা গ্রহণযোগ্যতা আছে। তো এই জায়গা থেকে না প্রত্যেকের জায়গায় অনেক রেসপন্সিবল হতে হবে, এটা ক্রিকেট হোক বা ফুটবল হোক, সব জায়গায়। আরেকটা জিনিস হলো ভাইয়া, না বললেই না, যে আজকে আমি হয়তো ভালো আজকে ডিজাইন করছি, কিন্তু কালকেই যে আমার নীলক্ষেতের একটা ডিজাইন বা অন্য কোনো একটা র্যান্ডম একটা ডিজাইন আসবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই।
যেমন প্রথম যখন আমি বাফুফের জন্য কাজ করা শুরু করি, আমি কিন্তু স্ক্র্যাচ থেকে শুরু করেছিলাম। কারণ আমি আগে দেখার মতো ওরকম কোনো কিছু দেখিনি যেখানে হলো একটা নরমাল গোল্ডেন রেশিও বা নরমাল ডিজাইনার ফরমেশন মেইনটেইন করে কোনো কাজ আগে কখনো হয়েছে। আই এম সো সরি টু সে দ্যাট। বাংলাদেশে কিন্তু অনেক ভালো, ভালো ডিজাইনার আগেও ছিল। আমার জন্মের আগেও ছিল। কিন্তু কোনো এক কারণে ওই জিনিসগুলো হয়ে ওঠেনি। তো আজকে হলো কি আমাদের একটা জায়গায় যদি আমরা উঠে যাই, এটা ফুটবল হোক বা ক্রিকেট হোক, যে আমরা ভালো, ভালো ডিজাইন দেখছি, আপনারা পছন্দ করছেন, দর্শক পছন্দ করছে, মানুষ পছন্দ করছে। তো আমরা একটা জায়গায় থাকলে আমাদের উচিত যে ওই জায়গাটাকে ধরে রাখা। ধরে রাখার জন্য আমাদেরকে ওই স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করতে হয়। কিন্তু স্ট্যান্ডার্ডটাই তো সবাই মেইনটেইন করে না। রাইট। সবাই শুধু চায় যে আমি যত ফ্রিতে, যত ইজি ওয়েতে আমি নিয়ে নিতে পারি। তো আপনার স্ট্যান্ডার্ড কিভাবে মেইনটেইন হবে? একেবারেই হোপফুলি এইভাবেই এগিয়ে যাবে বাংলাদেশ সব সেক্টরে, এবং জার্সি যে দাম নির্ধারণ করা হয়েছে একটু বেশি জনসাধারণের পক্ষ থেকে মনে হলেও সেই জার্সি কিনবে, এবং যে মানটা সেই মানটা অনুযায়ী দাম দিয়ে সবাই কিনবে, মাঠে খেলা দেখতে যাবে, এবং একটা স্ট্যান্ডার্ড সব ক্ষেত্রেই সেটা হাই হবে। আপনার জন্য আরও একবার অভিনন্দন বাড়তে এবং অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, যমুনার দর্শকদের বলার জন্য এই জার্সির পেছনের গল্প। ভবিষ্যতের জন্য শুভকামনা থাকলো। দর্শক, আমাদের সঙ্গে কথা বলছিলেন তাসমিত আফিয়া তারনি, যিনি বাংলাদেশ ফুটবল দলের দুটো জার্সি ডিজাইন করেছে, তার সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলাম আমরা। পরবর্তী খবরে যাই। ঘরের মাঠে অভিষেকের জন্য আরও এক ধাপ এগিয়ে গেলেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। 4 জুন আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ও 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের জন্য ছাড়পত্র পেয়েছেন তিনি। ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফাহমিদুলের ক্লাব ওলবিয়া ক্যালসিও। হামজা শামিতের সাথে ফাহমিদুলের জুটি দেখতে মুখিয়ে আছেন লাল সবুজের দর্শকরা। এর আগে ভারত ম্যাচের জন্য সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পে ডাক পেয়েছিলেন এই ফুটবলার। তবে কোচ হাভিয়ার ক্যাব্রেরা পরিকল্পনায় না থাকায় ইতালিতে ফেরত যেতে হয়েছিল তাকে। এবার ঘরের মাঠে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে অভিষেকের অপেক্ষায় আছেন ফাহমিদুল ইসলাম। ফিফার 75তম কংগ্রেসে ঘটেছে লঙ্কা কাণ্ড। কংগ্রেস শুরু হবার লম্বা সময় পর সেখানে উপস্থিত হন সভাপতি ইনফান্তিনো। ফিফা প্রধানের এমন কাণ্ডে হতাশ হয়ে সভা ছেড়ে যান উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন সহ ইউরোপের একাধিক শীর্ষ ফুটবল কর্মকর্তা। ডোনাল্ড ট্রাম্পের সাথে মধ্যপ্রাচ্য সফর থেকে ফিরতে এই বিলম্ব ইনফান্তিনোর। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে উয়েফা। প্যারাগুয়ের রাজধানী আসুনসিওতে অনুষ্ঠিত হলো ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার 75তম কংগ্রেস। সারা বিশ্বের ফুটবল কিভাবে চলবে, ফিফার পরিকল্পনাটা কি, এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়ে থাকে কংগ্রেসে, যেখানে অংশ নিয়েছিল 211 সদস্য দেশের প্রতিনিধিরা। ফিফা সভাপতি ইনফান্তিনো এই সভাতে এসেই প্রতিনিধিদের সাথে হাত মেলান। ছবি তোলেন ব্রাজিলের সাবেক অধিনায়ক ডুঙ্গা, কাকা, মাইকনদের সাথে। ছবি তুলেছেন আর্জেন্টাইন সাবেক ফুটবলার ডিয়াগো মিলিতাও, ক্যাম্বিয়াসো সহ অন্যান্যদের সাথেও। তবে এই সুন্দর দৃশ্যের মাঝে আছে একটা বড় জটিলতা। প্যারাগুয়ের স্থানীয় সময় সকাল 9টায় শুরু হয় কংগ্রেস, কিন্তু ফিফা সভাপতি ইনফান্তিনোর খবর নেই তখনও। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মধ্যপ্রাচ্য সফরে যাওয়া ইনফান্তিনো সে সময় ফ্লাইটে। দুপুর 1:15টার দিকে সভাতে এসে পৌঁছান তিনি। কংগ্রেসের মতো গুরুত্বপূর্ণ সভাতে ইনফান্তিনোর এমন দেরিতে আসাটা মোটেও ভালোভাবে নিতে পারেনি অন্যান্য কর্মকর্তারা। ফিফা প্রধানের এমন কাণ্ডে হতাশ হয়ে সভা ছেড়ে চলে যান উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন সহ ইউরোপের একাধিক দেশের প্রতিনিধিরা। ফিফার কাউন্সিলের 37 সদস্যের মধ্যে সভাতে আর দেখা যায়নি সেফেরিন সহ উয়েফার 2 সহসভাপতি, ইংল্যান্ডের এফের প্রধান ডেভিড হিউইট সহ জার্মানি, হাঙ্গেরি, নরওয়ে ও রোমানিয়ার প্রতিনিধিদের। ইনফান্তিনোর ওই কাণ্ডে এক বিবৃতি দিয়েছে ইউএফা, যেখানে কড়া সমালোচনা করা হয়েছে ফিফা সভাপতির। বলা হয়েছে ফিফা সভাপতি ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থকে গুরুত্ব দেবার স্পষ্ট উদাহরণ সৃষ্টি করেছেন, যা ফুটবলের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। এই ওয়াকআউটের ঘটনার পর কংগ্রেসে ইনফান্তিনো বক্তব্য দিলেও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি। কংগ্রেস শেষে ফিফার সেক্রেটারি জেনারেল ম্যাথিয়াস গ্রাফস্ট্রম বলেন, ফিফার সঙ্গে উয়েফার খুব চমৎকার সম্পর্ক, কিন্তু ওয়াকআউটের বিষয়ে নো কমেন্ট বলে বিষয়টি এড়িয়ে যান তিনি। Excellent relationship with UEFA and also with the European members. So it didn't feel like that when they left. That's fair. I don't have any. But do you think it's somewhere? এখন দেখার বিষয় এই ঘটনার প্রভাব কেমন হবে। এখানেই শেষ নাকি রেশ গড়াবে অনেক দূর। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে সিরিজের তৃতীয় ওয়ানডেতে 34 রানে হারিয়ে সিরিজ জিতে নিল বাংলাদেশ ইমার্জিং দল। আগে ব্যাট করে 225 রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে দক্ষিণ আফ্রিকা করে মাত্র 191 রান। রাজশাহীতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেনার রিজওয়ান 0 আর মাহফিজুল আউট হন 26 রান করে। মিডল অর্ডারে আর কেউ ভালো করতে পারেনি। আকবর আলীর আউট হন 38 রানে। মূলত নবম উইকেটে মাহফিজুল রকিবুলের 84 রানের জুটিতে 225 রানের পুঁজি পায় বাংলাদেশ। স্কোর তাড়া করতে নেমে সুবিধা করতে পারেনি দক্ষিণ আফ্রিকাও। ভেন ভারেনের 40 আর নকোবানি হ্যান্ডসামের 37 রানের ইনিংস ছাড়া বাকিরা ব্যর্থ হলে 191 রান অল আউট হয় অতিথিরা। স্পিনার রকিবুল নিয়েছেন 4 উইকেট। 2-1 ব্যবধানে সিরিজ জেতে স্বাগতিকরা। আরব আমিরাতে অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। গণমাধ্যমের জন্য সেখান থেকে পাঠানো ফুটেজের মান নিয়ে আছে প্রশ্ন। দলের সাথে নেই মিডিয়া কমিটির কেউ, যার ফলে ফুটেজ নিতে হচ্ছে টিম স্টাফদের। এদিকে বিষয়টি আমলে নিয়ে বোর্ডে উত্থাপনের ব্যাপারে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। বিশ্বের অন্য বোর্ড যেখানে পেশাদারিত্ব দেখায়, সেখানে কেন এত উদাসীন বিসিবি? বিসিবি থেকে দেয়া আরব আমিরাতে বাংলাদেশ দলের প্রথম দিনের অনুশীলনের ফুটেজ। 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দল। বিসিবির পাঠানো ভিডিওতে দেখা গেছে হেড কোচ ফিল সিমন্স, সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন আর ফিল্ডিং কোচ জেমস পামেন্টের অধীনে অনুশীলন করছেন শেখ মেহেদি, তানজিম হাসান, সাকিবরা। কিন্তু বাংলাদেশের ফিল্ডিং কোচ জেমস পামেন্ট যে অনুশীলন করাচ্ছেন তা দূর থেকে বোঝা কঠিন ক্রিকেটাররা কে আছেন কোথায়। ফুটেজের কোয়ালিটি নিয়েও থেকে যায় প্রশ্ন। সচরাচর যে কোনো টুর্নামেন্টে দেশের বাইরে গেলে গণমাধ্যমে ব্যবহারের জন্য ভিডিও কিংবা ছবি দেয়া হয় বিসিবি থেকে। এবারও তার ব্যতিক্রম নয়। কিন্তু ফুটেজের ধরন দেখে প্রশ্ন উঠতে পারে বিসিবির পেশাদারিত্ব নিয়ে। একটা আন্তর্জাতিক সিরিজে কেন এমন ফুটেজের মান? জানা গেছে বাংলাদেশ দলের সাথে এই সফরে নেই বিসিবির কোনো মিডিয়া ম্যানেজার, যার কারণে ভিডিও ধারণ করতে হচ্ছে দলের সাথে থাকা টিম স্টাফদের কাউকে। এ ব্যাপারে দ্রুতই পদক্ষেপ নেবেন বলে যমুনা টিভিকে নিশ্চিত করেছে মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতিকার রহমান মিঠু। প্রবলেমটা আমরা অ্যাকনলেজ করতেছি, ঠিক আছে। কইরা এখন যেহেতু এটা আমার নতুন সময়টা আসছে, আগের যদি প্র্যাকটিসটা থাকতো তাহলে তো আর এই সমস্যাটা হইতো না। তা আমি প্রবলেমটাকে আমলে নিয়ে আমি এটা ক্রিকেট বোর্ডে উত্থাপন করব যে নেক্সট টুর থেকে যাতে এটার একটা সলিউশন করা যায়। ভারত, নিউজিল্যান্ড কিংবা আফগানিস্তান দলের সাথেও দেখা যায় পেশাদার ক্যামেরা পার্সন। এমনকি ড্রেসিং রুম সহ মাঠের বিভিন্ন ব্যতিক্রমধর্মী কন্টেন্টেও প্রায়শই দর্শকদের আকৃষ্ট করে তারা। কিন্তু মাসে কোটি কোটি টাকা খরচ করা বিসিবির কেন এক্ষেত্রে উদাসীনতা? মাঠের পারফরমেন্সের মতো ক্রিকেটের ব্র্যান্ডিংয়ে কেন সুযোগ থাকা সত্ত্বেও পিছিয়ে থাকে বাংলাদেশ? ডেফিনেটলি গুরুত্বপূর্ণ। যে অন্য জায়গায় যে সোনি টোনি দেখায়, এই দেখায়, ওই দেখায়, এই বড় ওয়ার্ল্ড কাপ থাকে, সেটার তো কিছু না কিছু পাও, তাই না? কিন্তু এরকম বাইল্যাটারাল ট্যুরে এটা খুবই ইম্পর্টেন্ট যে কি হচ্ছে। আমিও খেয়াল করেছি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের ড্রেসিং রুমে এইসব অনেক কিছু দেয়। কিন্তু অবশ্য মিডিয়া কমিটির ওপর এই দায় কতটুকু বর্তায় তা নিয়েও থাকে প্রশ্ন। কারণ দল পাঠানোর মূল ভূমিকায় অপারেশনস কমিটি থাকলেও অনুমোদন দেন বিসিবি সভাপতি। এর আগেও বিসিবির পাঠানো ফুটেজ নিয়ে প্রশ্ন উঠেছে অনেকবার। বছরের পর বছর ধরে এ নিয়ে কোনো মাথা ব্যথাই যেন নেই কর্তাদের। এই খামখেয়ালিপনার দায় এবার কি নেবেন ফারুক আহমেদের বোর্ড? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।